নমস্কার, আপনারা শুনছেন মিস্ট্রি হাউস। আজ শুনবেন AEW মেসনের লেখা দ্য জিঞ্জার কিং। গল্পটি প্রথম প্রকাশিত হয় 1940 সালে স্ট্র্যান্ড ম্যাগাজিনে। অ্যালফ্রেড এডওয়ার্ড উলি মেসনের জন্ম 1865 সালে। তিনি লেখালেখির সাথে করেছেন অভিনয়, রাজনীতি এবং খানিক গোয়েন্দাগিরিও করেছেন। তার সৃষ্টি করা ইন্সপেক্টর হানাউদের গল্পগুলো একসময় খুবই জনপ্রিয় ছিল। আজকে আপনাদের সেই ইন্সপেক্টর হানাউদকে নিয়ে লেখা একটি গোয়েন্দা কাহিনী শোনাতে চলেছি। তবে গল্পটি শুনলেই বুঝতে পারবেন লেখক এই চরিত্রটির সৃষ্টি করেছিলেন কোনান ডয়েলের শার্লক হোমসের থেকে অনুপ্রেরণা নিয়ে। যাই হোক, গল্পটি কিন্তু খারাপ লাগবে না, বিশেষ করে যদি আপনি গোয়েন্দা গল্প শুনতে পছন্দ করেন। সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গল্প, AEW মেসনের লেখা দ্য জিঞ্জার কিং। মনসিওর হানাউদ তখন লাঞ্চ শেষে মিস্টার রিকার্ডোর বাড়ির ডাইনিং রুমে বসে আরাম করছিল। বাড়িটা অবস্থিত গ্রসভেনা স্কোয়ারে। হানাউদ আজ সকালেই লন্ডন ফিরেছে প্যারিস থেকে। দুই বন্ধু লাঞ্চ সারার পর সে রিকার্ডোর থেকে নেওয়া দামি সিগারের আমেজ নিচ্ছিল। স্মোক করতে করতে কথা বলতে শুরু করে সে। বুঝলে তো বন্ধু, সুযোগ জিনিসটা একজন গোয়েন্দার কাছে খুবই গুরুত্বপূর্ণ সঙ্গী। একটা ছোটখাটো গুরুত্বহীন কথা অথবা কোনো মানুষের অদ্ভুত আচরণ থেকেও অজান্তেই পাওয়া যেতে পারে একটা ক্লু। মাঝে মাঝে অপ্রত্যাশিত কিছু ঘটনা তোমার তদন্তে ব্যাঘাত ঘটিয়ে তোমায় এমন একটা সূত্র দিয়ে যাবে যেটা এতক্ষণ ধরে তুমি খুঁজছিলে। এটা অনেকটা খেলার মতো। এই সময় রিকার্ডোর চাকর থমসন প্রবেশ করে সেই ঘরে এবং বলে, মিস্টার মিডলটন নামে একজন এসেছে স্যার। সেই সাথে একটা কার্ড এগিয়ে দেয় তার দিকে। রিকার্ডো সেটা সরিয়ে দেয় তার সামনে থেকে। লাঞ্চের পরে আমি কারোর সাথে দেখা করি না, দেখা করার জন্য এটা খুবই বেকার সময়, ওনাকে ফিরে যেতে বলো। কিন্তু থমসন জোর দেয়, আমি তাকে সেটা জানিয়েছি, কিন্তু মিস্টার মিডলটন মনসিওর হানাউদের সাথে দেখা করতে চান। তাকে বেশ উদ্যমী দেখাচ্ছিল। রিকার্ডো কার্ডটা হাতে তুলে নেয়। মিস্টার জন মিডলটন, সেক্রেটারি অব দি ইউনিকর্ন ফায়ার ইন্স্যুরেন্স কোম্পানি। পড়ল সে। ওনার কোম্পানিতে আমার ইন্স্যুরেন্সও নেওয়া আছে। নিশ্চয়ই কোনো গুরুতর কারণেই উনি এখানে এসেছেন। এবার সে হানাউদের দিকে তাকিয়ে বলল, কি করবে বলো? হানাউদ যে ভেবেছিল নিজের বন্ধুর সাথে সময় কাটাবে, সে রাজি হয়। আমি তো ফাঁকাই আছি, বলল সে। ওনাকে লাইব্রেরিতে নিয়ে এসো, রিকার্ডো বলে। আর শীঘ্রই মিস্টার মিডলটন এসে প্রবেশ করলেন। তিনি মধ্যবয়স্ক, মাথার ধারের চুলগুলো সাদা বর্ণ ধারণ করেছে। তার পরনে একটা কালো রঙের কোট এবং নিচে ট্রাউজার। উনি বেশ সতর্কভাবে কথা বললেন, হাসলেন নার্ভাসভাবে এবং বিরক্ত করার জন্যে ক্ষমাও চাইলেন। আমার বন্ধু জানালেন আপনাকে হয়তো এখানে খুঁজে পাবো, বললেন ভদ্রলোক। এখানে আপনাকে খুঁজে পেয়ে আমি যেন হাঁফ ছেড়ে বাঁচলাম। আমি কাল প্যারিস ফিরে যাব, বলল হানাউদ। তবে আজকের সন্ধ্যাটা আমি ফ্রি আছি। আপনি কি সিগারেট নেবেন? সে সিগারেটের প্যাকেটটা এগিয়ে দেয় মিডলটনের দিকে। লোকটা যেন ঘাবড়ে উঠে পিছিয়ে যায়। না না, আমি এত কড়া সিগারেট খাই না, বললেন উনি। ক্ষমা করবেন, তবে একটা কাহিনী বলার আছে আপনাকে। হ্যাঁ বলুন। এটা হলো মিস্টার ইনক সোয়ালো নামের একজনকে নিয়ে, বলতে শুরু করলেন তিনি। লোকটার নাম শুনে বোকা বনে যাবেন না। তার জন্ম হয়েছে সিরিয়াতে, কিন্তু এখন সে ইংল্যান্ডের নাগরিক। সে মোটা সোটা সাধারণ সৎ একজন মানুষ, অন্তত দেখে তাই মনে হবে। দেখুন, আমি তার উপর কোনো দোষ চাপাচ্ছি না। এই লোকটা কিছু করেছে নাকি? হানাউদ জিজ্ঞেস করে। করেছে বই কি। আচ্ছা। প্রায় 1 বছর আগে মিস্টার ইনক বারউইক স্ট্রিটে তুলোর ব্যবসা চালু করে। সেটা অক্সফোর্ড স্ট্রিটের কাছাকাছি। নিচের তলায় সে শোরুম বানায়। সে এবং তার স্ত্রী থাকে দোতলায়, এবং তাদের উপরে আরও 2টো ফ্লোর রয়েছে যেখানে তুলোর জিনিসপত্র রাখে সে। এবার সে আমাদের কাছে আসে ইন্স্যুরেন্স নিতে। আই সি। আবার কথা শুরু করার আগে মিস্টার মিডলটন তার চুলে হাত বোলালেন। আমরা প্রথমে তাকে ইন্স্যুরেন্স দিতে দ্বিধা করি, তবে তার সব কিছু একেবারে ঠিকঠাকই ছিল। তারপরেও আমরা দ্বিধা করি। কেন জানতে চাই হানাউদ। দেখুন, আমি কিন্তু কোনো প্রকার দোষারোপ করছি না। সেটা একটা অ্যাক্সিডেন্ট হিসেবেই ঘোষিত হয়।
প্যারিসের ইন্স্যুরেন্স কোম্পানি তার ক্লেমের টাকা পেমেন্ট করে দেয়। কিন্তু 3 বছর আগে মিস্টার ইনক সোয়ালোর ব্যবসায়িক স্থানে ঠিক একই রকম ভাবে আগুন লেগেছিল। সেটা ছিল বুলেভার্ডে। ইনক সোয়ালো, বুলেভার্ড। হানাউদ যেন চেষ্টা করলো নামটা মনে করার, কিন্তু কিছুই পেল না। না, তেমন কাউকে মনে পড়ছে না। মনে পড়ার কোথাও নয়, এটা কোনো কেস ছিলই না। আগুন তো লাগতেই পারে, সেই কারণেই তো মানুষ ইন্স্যুরেন্স নেয়, তাই না? তো সেই চিন্তা সত্ত্বেও আমরা তাকে ইন্স্যুরেন্স দিই, কারণ এটা ব্যবসার বিষয়, আর আজকাল কম্পিটিশনও বেড়েছে। টাকার অঙ্কটা কেমন ছিল? 25,000 পাউন্ড। হানাউদের চোখ বড় বড় হয়ে ওঠে। মনে মনে হিসাব করে সেটা ফ্রান্সের কারেন্সিতে কত হবে। পরিমাণ তো ভালোই। হ্যাঁ, আর গত রাতে সেটা আবার হয়েছে, ভাবতে পারছেন? বললেন ভদ্রলোক। সে তো পারছি। অবাক না হয়েই জবাব দেয় হানাউড। কিন্তু এখানে কোনো প্রকার ঘাবলার চিহ্ন মাত্র নেই। নিজের হাত তুলে বললেন মিডলটন, কোনো প্রকার পেট্রোলের গন্ধ না, কোনো প্রকার যন্ত্রপাতি না, কিচ্ছু না। তারপরেও আপনার মনে সন্দেহ রয়েছে, তাই তো? হেসে বলল হানাউড। মিডলটন মাথা নাড়েন। মনসিওর হানাউড, এককালে আমিও অনেক হঠকারী কাজবাজ করেছি। আপনি যে কড়া সিগারেটটা খাচ্ছেন, সেটাও আমি খেয়েছি এক সময়। তবে সেটার খৈনি আটকে গিয়েছিল দাঁতে, খুবই জঘন্য ছিল সেটা। আর এখন এই মিস্টার সোয়ালো, ইনি আমার দাঁতের কাটা হয়ে দাঁড়িয়েছেন। রিকার্ডো এতক্ষণ চুপ ছিল, সে এবার ঠাট্টা করে। তবে যদি আপনি এই মিস্টার সোয়ালোকে সোয়ালো করতে যান, তাহলে হয়তো আরো বেশি আফসোস হবে আপনার। মিডলটন মৃদু হাসে, কিন্তু হানাউদের চাহনি দেখে চুপ করে যায় রিকার্ডো। গত রাতের ব্যাপারে বলুন, বলল হানাউড। মিডলটন বলতে থাকলে, সেদিন ওদের বাড়ির চাকরটা ছুটি নিয়েছিল। সে নিজে যেচেই সেটা নেয়, কেউ তাকে ছুটি নিতে বলেনি। সন্ধ্যে 6টার দিকে সে মনিবদের জন্য ডিনার বানিয়ে বেরিয়ে পড়ে। দোকানের কর্মচারীরাও তখন সকলে বেরিয়ে পড়েছিল। বাড়িতে একা ছিল সোয়ালো দম্পতি। 7টার দিকে তারা খাওয়া দাওয়া সারে, তারপর বাড়ির দরজা দিয়ে চলে যায় অক্সফোর্ড স্ট্রিটে সিনেমা দেখতে। তারা সিনেমা হলে গিয়ে পৌঁছায় রাত 8টার একটু পরে। এমনকি তারা লবিতে দাঁড়িয়ে ম্যানেজারের সাথে টুকটাক কথাও বলে। ম্যানেজার আমাদের নিশ্চিতভাবে জানিয়েছে, যখন উনি তাদের বাড়িতে আগুন লেগেছে বলে জানাতে যান, তখন ওনারা ওখানেই ছিল। একটা পারফেক্ট অ্যালিবাই। হানাউল বলল। আমিও তাই আশা করেছিলাম। মিডলটন আবার বলা শুরু করলেন, আগুন লেগেছিল রাত 9:30টায়। একজন পথিক সেই সময় দেখে বাড়িটার দরজা জানলা দিয়ে ধোঁয়া বের হচ্ছে। যদিও সে নিশ্চিত ছিল না সেটা একতলা নাকি দোতলা। সে দমকলে খবর দেয়, কিন্তু যতক্ষণে ফায়ার ব্রিগেড এসে পৌঁছায়, ততক্ষণে বাড়িটা দাউ দাউ করে পুড়ছে। আগুন নেভানোর পর ভগ্নপ্রায় অবস্থা হয়ে গিয়েছিল বাড়িটার। সকাল হতে হতে দেওয়ালগুলো ভেঙে পড়তে শুরু করেছিল। আর ওই দম্পতিরা? তারা সবকিছু হারায়, শুধু যে পোশাক তারা পরেছিল সেটা ছাড়া। তারা একটা হোটেলে রাত কাটায়। বেচারা। হানাউদের কণ্ঠে সহানুভূতি লেগে থাকলেও তার মুখের ভাব দেখে কিছুই বোঝা গেল না। আগুন কিভাবে লেগেছিল সে বিষয়ে কিছু বলতে পেরেছে তারা? না, পারেনি। তার স্ত্রী শুধু কান্নাকাটি করে, এবং মিস্টার সোয়ালো, উনি জানান ওনারা সবকিছু ঠিকঠাক রেখেই বেরিয়ে এসেছিলেন। ওনার মধ্যে কেউ বাড়িতে ডাকাতি করতে ঢুকেছিল। উনি এমনও বলেছেন যে তাদের চাকরটির কোনো বন্ধু এটা করতে পারে। উনি তাকে তেমন বিশ্বাসও করেন না। তার রান্নাবান্নাও ভালো না, যদিও তার চাকর দেখতে সাদাসিধে এবং সৎ স্বভাবের। তবে উনি সেই বিষয়ে এখন আর নিশ্চিত নন। এরকমভাবে কাউকে দোষারোপ করাটা ভালো দেখায় না। আপনি তার সাথে দেখা করেছেন? হ্যাঁ, করেছি। আর আমি আরো খুশি হব যদি আপনি আর মিস্টার রিকার্ডো তার সাথে একবার দেখা করেন। হানাউদ বাধা দেওয়ার ভঙ্গিতে নিজের হাত উঠায়। না, বিষয়টা ঠিক দেখাবে না। এখানে আমার কোনো ভূমিকা নেই। আমি একজন বহিরাগত মানুষ, বলল সে। তখন সে একটা সিগারেট জ্বালিয়েছে। মিস্টার মিডলটন সেই বাধা অগ্রাহ্য করে বললেন, আমি আপনাকে লজ্জাজনক পরিস্থিতিতে কখনোই ফেলবো না। আমি শুধু বলছি, আপনি তাকে শুধু দেখুন, তাকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন নেই। উনি জানালেন যে ওনার এক বন্ধু সুপারিনটেন্ডেন্ট হলওয়ে মিস্টার ইনকের সাথে দেখা করবেন। হলওয়ের কাছে ইনকের বিরুদ্ধে কোনো চার্জেস নেই, তবে উনি তাকে থানায় 5টার দিকে আসতে বলেছেন বন্ধুত্বপূর্ণ জিজ্ঞাসাবাদের জন্যে। মিস্টার মিডলটন হেসে বললেন, তো এইভাবে দেখা করলে মিস্টার সোয়ালোর মধ্যে কোনো সন্দেহ জাগবে না।
আর অন্যদিকে আপনিও পাশের ঘর থেকে তাকে ঠিক করে দেখেও নিতে পারবেন। কে জানে, হয়তো তাকে দেখে আপনার কিছু মনে পড়ে যেতেও পারে। মিস্টার মিডলটন একটু থেমে বললে, 25,000 পাউন্ডের অঙ্কটা কিন্তু কম নয়। সে তো নিশ্চয়ই। মুখের কোণে বাঁকা হাসি ফুটিয়ে বলল হানাউট। সে একটু দ্বিধা করে। সে জানে যদি সে এখন থানায় যায় তাহলে ঘুরতে যাওয়ার প্ল্যানটা বরখাস্ত করতে হবে। তবে মিস্টার মিডলটনের আচরণ ভালো লেগেছে হানাউদের। তাছাড়া ও এই মিস্টার ইনক লোকটাকে দেখতেও চায়। চলুন তবে সময় সদ্ব্যবহার করা যাক, বলল হানাউট। চলুন আগে বারবিক স্ট্রিটে যাওয়া যাক। মিডলটন বললে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বারবিক স্ট্রিটের বাড়িটার দেওয়াল ভেঙে পড়ার দরুন সেটাকে দড়ি দিয়ে ঘিরে রাখা হয়েছে। ছাই ভস্য পরিষ্কারের কাজ করছে কিছু কর্মচারী, কিন্তু ভাঙা আসবাবপত্র এবং পুড়ে যাওয়া তুলোর তৈরি জিনিসগুলো তখনও মাটিতে পড়ে। মিডলটনের জন্যে বাড়িটায় প্রবেশের অনুমতি সহজেই পাওয়া গেল। হানাউট সেই জায়গাটা এমনভাবে পর্যবেক্ষণ করছিল যেন কোনো অতুলনীয় শিল্পের কাজ দেখছে সে। ক্যা বাত! উচ্ছ্বাসের সাথে বলে ওঠে সে। আমার বিশ্বাস আপনার কোম্পানিকে 25,000 পাউন্ড দিতেই হচ্ছে। এখানে আমরা দুটো কথা বলতে পারি, কি দুর্ভাগ্যজনক ঘটনা কিংবা কি দুর্দান্ত ফর্মুলা। বাড়ির ছাদের দিকে নজর রেখে হানাউট বাড়িটা ভালো করে দেখতে শুরু করলো। তারপর সে ফিরে তাকায় বাকি দুজনের দিকে। আমার পিছন পিছন আসার প্রয়োজন নেই। কথাটা সুরক্ষার জন্য বলছি না, তবে একের বেশি রাঁধুনি একটা খাবার বানালে তার স্বাদ নষ্ট হয়ে যেতে পারে। সে ঘুরতে থাকে নিজের মতো। তারপর একসময় সে দাঁড়িয়ে পড়ে প্রশ্ন করে, এখানে ইলেকট্রিক লাইটিং রয়েছে তাই না? হ্যাঁ, শুধুমাত্র ইলেকট্রিক। আর চাকরটি জানিয়েছে সে বেরিয়ে যাওয়ার আগে ইলেকট্রিক স্টোভটা ভালো মতো বন্ধ করে দিয়ে গিয়েছিল। সেটা আমরা পরে নিশ্চিত করেছি। হানাউদ মাথা নাড়িয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। সে এবার একটা লোহার বাথটবের সামনে গিয়ে দাঁড়ায়, যেটা উপরতলার ছাদ ভেঙে নিচে পড়েছিল। পড়ে যাওয়ার দরুন সেটার রং চটে গিয়েছে। হানাউদ নাক টেনে কিছু শুকলো, তারপর ঝুঁকে পড়ে মেঝের গন্ধ শুকে ভুরু কুচকালো সে। তারপর আবার ঘুরে ফিরে দেখতে থাকে আশপাশটা, কিন্তু বারবার সে ফিরে আসছিল সেই বাথটাবটার কাছে। তারপর অবশেষে ফিরে এসে বাথটাবের মধ্যে পড়ে থাকা ভাঙা কাঁচগুলোকে পরীক্ষা করে। দেখা গেল সে একটা টুকরো হাতে তুলে সেটা উল্টে পাল্টে দেখে সেটার গন্ধ শুকে পকেটে পড়ে নিল। শেষমেশ সে উঠে দাঁড়িয়ে বলল, 5টা তো বাজতে যায়, চলুন এবার যাওয়া যাক। ট্যাক্সি করে মালবরো স্ট্রিটের দিকে যাওয়ার পথে মিডলটন আর রিকার্ডো বসেছিল হানাউদের দুই ধারে। অপেক্ষা করছিল কখন সে কিছু বলবে। হানাউদ সিধে হয়ে বসেছিল, তার মুখ ভাবলেশী। যথারীতি সে কথা বলল, আমি আপনাকে একটা বিষয় বলতে পারি। মিডলটনের মুখ দিয়ে যেন স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে আসে। রিকার্ডোকেও সন্তুষ্ট দেখায়। সে নিশ্চিত হানাউদ এবার আশাজনক কিছু বলবে। সিরিয়ার এই ভদ্রলোকটি সত্যি সত্যি একজন ইংরেজ হয়ে উঠেছিল। তার বাড়ির বাথটাবটা সেটা প্রমাণ করছে। মিডলটন বিরক্তির সাথে শ্বাস ছাড়েন। রিকার্ডোরও ঠিক তেমনই প্রতিক্রিয়া দেখা দেয়। হানাউদের ঠাট্টাগুলো মাঝে মধ্যে বুঝে ওঠে না সে। কিন্তু তুমি কিছু একটা তো গন্ধ পেয়েছিলে, বলল রিকার্ডো। আমি নিশ্চিত তুমি তখন কিছু শুকে দেখছিলে, তাও আবার 2 বার, বললেন মিডলটন। 3 বার। তাকে শুধরে দেয় হানাউদ। তার মানে পেট্রোল ছিল সেখানে, বলল রিকার্ডো। মিডলটনও উত্তেজিত স্বরে বললেন, হ্যাঁ ঠিক, বাথটবে কোথাও পেট্রোল লুকিয়ে রাখা ছিল। হানাউদ নিজের মাথা নাড়ে। একেবারেই না, তবে আমি বোধহয় গন্ধ পেয়েছি, বলে সে থেমে যায় এবং দুজনের উদ্দেশ্যে হাত তুলে বলে, একটা ফর্মুলার। তারপর ইঙ্গিত করে সামনের দিকে। কিন্তু আপাতত আমরা গন্তব্যে পৌঁছে গেছি। দরজার সামনে পুলিশ দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। তারা যথারীতি থানার সামনে এসে পৌঁছেছে। একজন কনস্টেবল তাদের নিয়ে চলল বড় একটা ঘরের মধ্যে দিয়ে। তারপর ওরা এসে ঢুকলো ছোট একটা ঘরে এবং দেখতে পেল সুপারিনটেন্ডেন্ট হলওয়েকে। উনি একজন বিশাল দেহী ধূসর চুলের মানুষ, মুখে বুদ্ধির ছাপ লেগে। হানাউদ হাত মেলায় তার সাথে। চলুন আমার অফিসে যাওয়া যাক, মিস্টার সোয়ালো এখনো আসেনি। উনি সকলকে তার অফিসে নিয়ে গেলেন এবং দরজা লাগিয়ে সবার বসার জায়গা করে দিলেন।
সেখানে চতুর্থ চেয়ারটায় বসেছিল একটা বড় সড়ো আকারে কমলা রঙের বিড়াল। হলওয়ে বলতে শুরু করলেন, আপনার জেনে রাখা উচিত মিস্টার সোয়ালোর বিরুদ্ধে আমার কাছে কোনো অভিযোগ নেই। আমি শুধু তার সাথে দেখা করতে চাই, আর তার জন্য একটা ভালো অজুহাতও পেয়ে গেছি। আমার মানুষের সাথে দেখা করতে বেশ ভালো লাগে। আমারও, বলল হানাউ। লোকের সাথে মিশতে আমার ভালো লাগে। এখানে আপনার কাছে একটা অ্যাডভান্টেজ রয়েছে, আপনি তার চোখের আড়াল থেকে তাকে পর্যবেক্ষণ করতে পারবেন। বিড়ালটি এখন চেয়ার ছেড়ে নিচে নেমেছে। নিজের গা ঝাড়া দিয়ে সে এগিয়ে চলল হানাউদের দিকে। ওর কোলে উঠে সেটা নিজের হাত চাটতে আরম্ভ করল। তার মাথাটা সিধে হয়ে আছে এবং মুখে চোখে উত্তেজনা লেগে। এ তো দেখছি অবাক করার মতো বিষয়। বিড়ালটা থানার সকলকে অগ্রাহ্য করছিল এতক্ষণ যাবৎ, শুধু নাক সিটকানো ছাড়া আর কিছুই করছিল না। প্রশংসাটা শুনে হানাউদ তার একটা উত্তর দিতেই যাচ্ছিল, এই সময় পাশের ঘরে কনস্টেবলের কণ্ঠ কানে আসতে তাতে বাধা পড়ে। ওই যে মনে হচ্ছে এসে গেছে, বললেন হলওয়ে। আমি দরজাটা হালকা করে খোলাই রেখে যাচ্ছি। ফিসফিস করে বলে উনি চলে গেলেন পাশের ঘরে। দরজার সেই ফাঁক দিয়ে হানাউদ এবং রিকার্ডো ইনক সোয়ালোকে দেখতে পাচ্ছিল। সে বেশ লম্বা উচ্চতার, চুল ছোট করে ছাঁটা এবং মুখটা দেখতে সাদা সিধে। আপনি আমায় আসতে বলেছিলেন? ইনক প্রশ্ন করে। তার কণ্ঠ ঘর ঘরে, কিন্তু তার কণ্ঠে নম্রভাব রয়েছে। তাকে দেখে নার্ভাস বা কৌতূহলী মনে হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, বললেন হলওয়ে। এরকম সময় আপনাকে ডাকার জন্য ক্ষমা চাইছি, কিন্তু আপনার একটা জিনিস আমরা খুঁজে পেয়েছি। আমার জিনিস? ধীর কণ্ঠে বলল ইনক। হ্যাঁ, আর ভাবলাম আপনি হয়তো সেটা ফিরে পেতে চাইবেন। হ্যাঁ অবশ্যই, ধন্যবাদ। আমি ভাবছিলাম আমরা সব কিছুই হারিয়ে ফেলেছি। তা কোন জিনিসের কথা বলছেন? একটা বিড়াল। ইনকের মুখটা স্থির হয়ে যায়, চোয়াল ঝুলে পড়ে তার, এবং মনে হয় যেন তার মুখের রং উড়ে গিয়েছে। একটু আগে পর্যন্ত তাকে শান্ত এবং আত্মবিশ্বাসী লাগছিল, তবে এখন তার কোনো প্রকার ধাক্কা লেগেছে বলে মনে হচ্ছে। হ্যাঁ, একটা বড়সড় কমলা রঙের বিড়াল, হলওয়ে বলে চললে। তার হাবভাব একেবারে কোনো রাজার মতো। আপনাদের দরজা ভাঙতে তাকে খুঁজে পাই আমরা। তবে বলতেই হবে মিস্টার সোয়ালো, আপনাদের দরজাটা কিন্তু বেশ শক্ত, সেই সাথে সেটার লকটাও। ডাকাতির সম্ভাবনা থাকার কথা নয়। যাই হোক, দরজাটা ভাঙা মাত্র বিড়ালটা ছুটে আসে আমাদের দিকে। ওটা সারা শরীর তখন কাঁপছিল। তার ভয় পাওয়াটা স্বাভাবিক, আমরা না গেলে বেচারা পুড়েই মারা যেত। আর সেটা আপনাদের কাছে রয়েছে এখন? ইনক প্রশ্ন করে। হ্যাঁ, সেটা আমি নিয়ে আসি এখানে, খাইয়ে দাইয়ে তাকে আমার অফিসে রেখে এসেছি আমি। ইনকের পা দুটোয় মৃদু কম্পন সৃষ্টি হয়। সে নার্ভাসভাবে এদিক ওদিক তাকায়, এমনকি সিলিংয়ের দিকেও। তারপর সে বলে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু সে বুঝতে পারে শুধু এটুকু বললে তার আচরণের ব্যাখ্যা দেওয়া পূরণ হয় না। তাই সে আরও যোগ করে, আসলে কি জানেন, বিড়াল ঠিক আমার পছন্দ নয়, কিন্তু আমার স্ত্রী, সে ওদের খুব ভালোবাসে। গত রাত থেকে সে খালি দুঃখ প্রকাশ করছিল নিজের বিড়ালটাকে নিয়ে। সে ভেবেছিল বিড়ালটা পুড়ে গিয়েছে। এখন যখন বিড়ালটা ঠিক আছে, তখন নিশ্চয়ই ও খুব খুশি হবে। আমার দোকান বাড়ি সব চলে গেলেও বিড়ালটা বেঁচে আছে জানতে পেরে ভালোই লাগছে। বড় করে মুখে একটা হাসি ফোটায় সে। ঠিক কথা, দাঁড়ান আমি ওটা নিয়ে আসছি। আচমকা ইনক উঠে দাঁড়িয়ে বলে, একটু দাঁড়িয়ে যান, রিজেন্ট স্ট্রিটে একটা দোকান আছে, সেখান থেকে আমি বিড়ালটার জন্য একটা ঝুড়ি কিনে আনি। তারপর আপনি সেটা এনে ঢুকিয়ে দেবেন ঝুড়িতে, এবং সেটা নিয়ে আমি চলে যাব আমার স্ত্রীর কাছে। হ্যাঁ, দাঁড়ান আমি আসছি। তাকে কেউ বাধা দেবার আগেই সে দ্রুত হেঁটে বেরিয়ে গেল সেখান থেকে। হলওয়ে আবার ফিরে আসেন নিজের অফিসে। তার হাসি খুশি মুখে এখন গম্ভীর ভাব ফুটে উঠেছে। আপনি এই লোকটাকে এর আগে কখনো দেখেছেন? প্রশ্ন করলেন তিনি। জীবনেও না, জবাব দেয় হানাউদ। ভারী অদ্ভুত, বিড়বিড় করলেন তিনি। আমি হয়তো লোকটাকে তাই বলবো, অদ্ভুত। রিকার্ডো হালকা হাসে। কেউ কেউ বিড়াল একেবারেই সহ্য করতে পারে না। শেক্সপিয়ারও নিজের এক কবিতায় তেমন কিছুই বলে গিয়েছিলেন। হানাউদ এই সময় বলল, হ্যাঁ, তবে এই মানুষটা বিড়ালকে ঘৃণা করে। ওদের নিয়ে কিছু সমস্যা আছে তার। একটা বিড়াল সঙ্গে নিয়ে যাওয়ার কথা ভেবেই তার শরীর অসুস্থ হয়ে ওঠে।
কিন্তু তারপরেও নিজের স্ত্রীর জন্য সে নিজের বাড়িতে একটা বিড়ালকে আশ্রয় দিয়েছে। এটাই বিশ্বাস করা ভারী কঠিন। তবে এমনটা যে হয় না তা আমি বলছি না। বাইরের ঘর থেকে শব্দ কানে আসতে বোঝা গেল মিস্টার ইনক এসে গিয়েছেন তার ঝুড়ি নিয়ে। হলওয়ে বিড়ালটাকে হাতে তুলে বেরিয়ে গেলেন তার সাথে দেখা করতে। দরজার আড়াল থেকে রিকার্ডো লক্ষ্য করে ইনকের মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছে। তাকে দেখে মনে হচ্ছে এই বুঝি সে জ্ঞান হারাবে। এমনকি একজন অফিসার তার অবস্থা দেখে চিন্তিত হয়ে কিছুটা কাছে এগিয়ে গিয়েছিলেন, কিন্তু ইনক নিজেকে সামলে নেয়। দয়া করে বিড়ালটা এর মধ্যে রেখে দিন, সূক্ষ্ম কণ্ঠে বলল সে। ক্ষমা করবেন, নিজের অবস্থায় আমার নিজেরই লজ্জা করছে, তবে এটাই সত্যি। বিড়ালটাকে খাঁচায় বন্ধ করায় সে হিসিয়ে ওঠে। আপনি চাইলে এটা আমি আপনার হোটেলে পৌঁছে দিতে পারি, বললেন হলওয়ে, কিন্তু ইনক তা প্রত্যাখ্যান করে। না না, তার প্রয়োজন হবে না, তবে ধন্যবাদ স্যার। এখন ও যখন ঝুড়িতে বন্দি, তখন আমি নিশ্চিত আমি সামলে নিতে পারবো। একে সোজা বাড়ি নিয়ে গেলে বাকিটা আমার স্ত্রী সামলে নেবে। নিজের শরীর থেকে ঝুড়িটা দূরে রেখে মুখে হাসি ফোটায় সে। হলওয়ের জোর দেবার পরেও সে নিজেই বিড়ালটা নিয়ে যাবে বলে জানায়। হলওয়ে যখন নিজের অফিসে আবার ফিরে আসলে তখন বিভ্রান্ত কণ্ঠে বললেন, লোকটা কিছুতেই তাকে সাহায্য করতে দিল না। অদ্ভুত। তারপর কিছু একটা লক্ষ্য করতে পেরে উনি বললেন, আরে মনসিওর হানাউত কোথায় গেলেন? রিকার্ডো বা মিডলটন কেউই হানাউতকে বেরোতে দেখেনি। ঘরের পিছন দিকে একটা দরজা রয়েছে যেটা চলে গেছে রাস্তার দিকে। হানাউত নিশ্চয়ই সেই দরজা দিয়েই বের হয়েছে। এ বাবা, তাকে বিদায় জানানোটা হলো না। আফসোস জানালেন হলওয়ে। রিকার্ডো সাথে সাথে বলে, দয়া করে এটাকে অভদ্র চোখে দেখবেন না। হানাউদের এটা একটা অভ্যাসের মধ্যে পড়ে, নিশ্চয়ই কোনো কারণ আছে। রিকার্ডো আর মিডলটন সোজা চলে আসে রিকার্ডোর বাড়ি। ওরা আসার 1 ঘন্টা পর সেখানে এসে পৌঁছায় হানাউদ। তারা অবাক চোখে দেখে হানাউদের হাতে ধরা রয়েছে ইনকের সাথে থাকা সেই ঝুড়িটা। সেটা খুলতে তার মধ্যে থেকে বেরিয়ে এলো কমলা রঙের বিড়ালটা। বিড়ালটাকে এখন স্থির দেখাচ্ছে। একে কিছু খাওয়ানো যাক, বলল হানাউদ। বিড়ালটা বেশ উৎসাহের সাথে এক বাটি দুধ সাবার করে দেয়। তারপর উঠে এসে বসলো একটা চেয়ারে। হানাউদ তার হঠাৎ উধাও হয়ে যাওয়ার কারণটা ব্যাখ্যা করতে শুরু করে। আমি ঠিক ভেবে পাচ্ছিলাম না কেন এমন এক মানুষ যে বিড়াল একেবারেই পছন্দ করে না, সে পুলিশকে সেই বিড়ালটা তার বাড়ি দিয়ে আসার প্রস্তাব স্বীকার করল না। বিড়ালটা নিয়ে সে অসুস্থ হয়ে পড়েছিল, কিন্তু তবুও সে জোর দিল বিড়ালটা সে নিজেই নিয়ে যাবে। তখন আমি বুঝতে পারি সে আসলে বিড়ালটা সাথে করে নিজের বাড়ি নিয়ে যেতেই চায় না। তাই জন্য আমি পিছন দিয়ে বেরিয়ে তার পিছনে। সে আমায় চিনত না, তাই কাজটা করা সহজ ছিল। দেখলাম সে দ্রুত চেরিং ক্রস রোড পার হয়ে ট্রাফালগার স্কোয়ারে চলে গেল এবং তারপর এগিয়ে চলল নর্থাম্বারল্যান্ড এভিনিউ এর দিকে। এবার এই রাস্তাটা কোন দিকে যায়? হ্যাঁ, ঠিক ধরেছ, নদীর দিকে। বুঝলাম সে বিড়ালটাকে জলে ফেলে দিতে যাচ্ছে, কিন্তু আমি তো সেটা হতে দিতে পারি না। যখন সে বিড়ালটার থেকে রেহাই পাওয়ার জন্য এতটাই উঠে পড়ে লেগেছে, তখন নিশ্চয়ই তার কোনো কারণ আছে। সে নদীর কাছে পৌঁছে ঝুড়িটা ধরে ছুঁড়ে ফেলতে যাবে, ঠিক সেই মুহূর্তে আমি তার পিছনে গিয়ে তার কাঁধে একটা হাত রাখি আর ফিসফিস করে বলি, সাবধান স্যার, আপনার বিড়ালটা না হলে পড়ে যাবে নদীতে। মিস্টার ইনক এমন ভয় পেয়েছিল যে কি বলবো। তার হাত থেকে ঝুড়িটা খসে পড়ে, কিন্তু মাটিতে পড়ার আগে আমি ওটা ধরে ফেলি। তারপর সেটা তার হাতে দিয়ে চলে যাই। তার মুখ দেখেই বুঝতে পারছিলাম সে প্রচন্ড ক্ষেপে গিয়েছে, কিন্তু সে যে বিড়ালটাকে নদীতে আর ফেলার চেষ্টা করবে না সেটা জানতাম। পরিবর্তে সে দ্রুত রাস্তা পার করে চলে আসে একটা আন্ডারগ্রাউন্ড স্টেশনের দিকে। আমি তাকে ফলো করি, কিন্তু এইবার সে আমায় দেখে ফেলে, কিন্তু তাও আমি তার পিছু নিয়ে চলি। সে স্টিপ স্ট্রিটের দিকে দৌড়ে ঘুরে যায় জন স্ট্রিটের দিকে। তারপর সে বাঁদিকে মোড় নেয়। সেখানে একটা বাড়ির নিচে অবস্থিত সুড়ঙ্গের কাছে এসে পৌঁছায় সে, কিন্তু তার পাশে যাবার আগে সেই সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসে এই বিড়ালটি। ইনক ওটাকে ওখানে রেখেই চলে যায়। ভেবেছিল বিড়ালটা হয়তো চলে যাবে কোথাও। সে ওকে জলে ডোবাতে চায়নি, তবে রেহাই পেতে চেয়েছিল। ফলে এটা একেবারেই তার স্ত্রীর বিড়াল ছিল না, সাধারণ একটা রাস্তার বিড়াল ছিল মাত্র। কিন্তু জিঞ্জার ক্যাট কখনো পালায় না। সে দেখতে পায় কিংবা তার নাকে গন্ধ আসে পরিচিত কারো। সে আমার পায়ের কাছে এসে মুখ ঘষতে শুরু করে।
তাই আমি তাকে হাতে তুলে টানেলের ভিতরে প্রবেশ করি। কিছুটা যেতে আমি ঝুড়িটা খুঁজে পাই। বিড়ালটাকে তাতে ভরে বেরিয়ে আসি টানেল থেকে। ইনক ততক্ষণে হাওয়া হয়ে গেছে, তাই একটা ট্যাক্সি ডাকি। আর তারপর তুমি এখানে চলে এলে? না না, তখনও না, এখানে আরো কিছু আছে। আমি ঝুড়িটা নিয়ে ট্যাক্সিতে উঠে ড্রাইভারকে বলি এক জায়গায় নিয়ে যেতে। কোথায় আন্দাজ করতে পারছো? একজন সেরা কেমিস্টের কাছে। সেখানে গিয়ে আমি আমার দরকারি তথ্যগুলো জেনে নিই এবং তারপর চলে আসি এখানে বিড়ালটাকে সাথে নিয়ে, যার কাছে এই রহস্যের সমস্ত উত্তরগুলো রয়েছে। সেদিন সন্ধ্যার দিকে দ্য জিঞ্জার কিং কিছু না বলেও অনেক প্রশ্নেরই উত্তর দিল। ওরা একটা মেহগনি টেবিলের সামনে বসে ডিনার করছিল। রিকার্ডো বসেছিল হানাউদ আর মিডলটনের মাঝে। বিড়ালটা বসেছিল রিকার্ডোর বিপরীতে, তার শুধু মাথাটা দেখা যাচ্ছে। এমন সময় আলোটা নিভে যায়, পুরো ঘর ভরে যায় অন্ধকারে, আর সেই সাথে তাদের কথোপকথনও থেমে যায়। বাইরে শুনতে পাওয়া যাচ্ছিল গাড়ির শব্দ। সমস্ত ঘর জুড়ে যেন চাপা এক উত্তেজনা বিরাজ করছে। ওরা সকলে স্থির হয়ে বসে রয়েছে নিজের জায়গায়, যেন প্রত্যেকেই যে যার নিঃশ্বাস চেপে রেখেছে। ঠিক করে জানেও না তাদের অস্বস্তি হচ্ছে কেন। একটু বাদে থমসন সেখানে পুরনো ধাঁচের একটা অয়েল ল্যাম্প নিয়ে প্রবেশ করে। সেটা লালচে আভা উজ্জ্বলভাবে জ্বলছে। স্যার, ফিউজ উড়ে গেছে, বলল সে। এ তো ভারী অদ্ভুত বিষয়, বলল রিকার্ডো, বিরক্তি তার চোখে মুখে। আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি স্যার। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করো থমসন। থমসন সেই ল্যাম্পটা এনে রাখে টেবিলের মাঝখানে এবং চলে যায়। মিডলটন হালকা ঝুঁকে আসে। আপনি গল্পের পরে ক্লাইম্যাক্সে পৌঁছে গিয়েছিলেন, আর ঠিক তখন না, রিকার্ডো বাধা দেয়। তাছাড়া আমার গল্পটা অতটা ভালো ছিল না। একেবারেই না বন্ধু, প্রতিবাদ করে হানাউদ। বেশ রোমাঞ্চকর ছিল তোমার কাহিনী। বেশ, তুমি যখন বলছো তবে তাই। হালকা হাসে রিকার্ডো। তিনজনে হাসি ঠাট্টা করছিল। এমন সময় হানাউদ বলে ওঠে, আরে এই দেখো। তার কথার তীক্ষ্ণতা সকলকে বিভ্রান্ত করে দেয়, আর তারা দুজনেই তাকায় কি ব্যাপার দেখার জন্যে। বিড়ালটা ল্যাম্পের দিকে তাকিয়ে রয়েছে। তার চোখ দুটো জলজল করছে ল্যাম্পের আলোতে। তার শরীর কাঁপছে। ধীরে ধীরে সেটা উঠে দাঁড়ায় চার পায়ে এবং ঝাঁপ দেয় টেবিলে, তারপর আবার ঝুঁকে পড়ে। তার দৃষ্টি একেবারে নিবদ্ধ ল্যাম্পের দিকেই। ধীরে ধীরে সে ল্যাম্পটার আশপাশ জুড়ে ঘুরছে এবং তারপর অবশেষে হিংস্রভাবে ল্যাম্পটার উপর থাবা বসায়। এই ঘটনা বাকিদের অবাক করে দেয়। ল্যাম্পটা পড়ে যায়, কাঁচ ভেঙে তেল বেরোতে শুরু করে। টেবিলে আগুন জ্বলে ওঠে, যেটা ধীরে ধীরে নেমে আসছে কার্পেটের দিকে। রিকার্ডো আর মিডলটন দুজনেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। এইভাবে তো সমস্ত বাড়িটা আগুন লেগে যাবে, আতঙ্কিত স্বরে বলে ওঠে রিকার্ডো। হানাও দ্রুত বিড়ালটাকে হাতে তুলে নেয়, কারণ সেটার গায়ে আরেকটু হলে আগুন লেগে যাচ্ছিল। কিন্তু বিড়ালটা নাছোড়বান্দা, সে আবার যেতে চায় আগুনের দিকে। সমস্ত ঘরটায় পোড়া গন্ধ ছড়িয়ে পড়েছে। এই সময়ে থমসন দ্রুত সেই ঘরে প্রবেশ করে। তার পিছন পিছন আরও কয়েকজন জল নিয়ে ঢুকে পড়ে সেখানে। আগুন নেভাতে বেশ কয়েক মিনিট সময় লেগে যায়। তারপর যখন সব শেষ হলো, ঘরটার অবস্থা ছিল খুবই খারাপ। টেবিলে দাগের সৃষ্টি হয়েছে, কার্পেট নষ্ট হয়ে গেছে এবং সকলের জামাকাপড় কালির দাগে ভর্তি। আমার জানা উচিত ছিল, মাথা নেড়ে বলল হানাউদ। ইন্স্যুরেন্স কোম্পানি তাদের 25,000 পাউন্ড বাঁচাতে পারলেও বেচারা রিকার্ডো ডাইনিং রুমের অনেক ক্ষতি হয়ে গেল। সেদিন রাতে যখন আবার আলো আসে, তখন ওরা তিনজন একটা ছোট ঘরে বসেছিল। হানাউদ ক্ষমা চেয়ে বলতে শুরু করে, মিস্টার মিডলটন, আমি আপনাকে আগেই জিজ্ঞেস করেছিলাম সেই বাড়িতে বৈদ্যুতিক আলোর ব্যবস্থা আছে কিনা। আপনি বলেছিলেন সেখানে শুধু ইলেকট্রিক আলোর ব্যবস্থাই রয়েছে, কিন্তু তবুও আমি সেখানে একটা ভাঙা অয়েল ল্যাম্পের টুকরো খুঁজে পাই। ল্যাম্পের উপস্থিতি আমার মনে সন্দেহ জাগায়, কিন্তু এদিকে বাড়িটা প্রায় 1.5 ঘন্টা যাবৎ খালি পড়েই ছিল। এর ব্যাখ্যা আমি খুঁজে পাচ্ছিলাম না। তারপর বাথরুমে খুব সূক্ষ্ম অথচ তীক্ষ্ণ একটা গন্ধ পাই। সেটা আসছিল একটা ভাঙা শিশি থেকে। বাকি জিনিসের সাথে সেটাও পড়েছিল সেখানে। আমি সেই বোতলটা তুলে নিজের পকেটে পুরে নিই, যদিও তার খানিকটা গন্ধ আমার আঙুলেও লেগে যায়। থানায় যেতে বিড়ালটা তৎক্ষণাৎ আমার কাছে চলে আসে, কিন্তু কেন? তখন বিষয়টা আমি বুঝতে পারিনি। আমি এমনকি ভেবেছিলাম পশুরা হয়তো আমায় পছন্দ করে, কিন্তু না, বিড়ালটা আমায় পছন্দ করেনি।
সে আমার আঙুলের গন্ধ পছন্দ করেছিল, যেটা এসেছিল এই শিশি থেকে। তারপর মিস্টার ইনক সোয়ালোর অদ্ভুত আচরণ। সে বিড়ালটাকে এতটা অপছন্দ করে যে তাদের দেখেও অসুস্থ হয়ে যায়, কিন্তু তাও সে নিজেই বিড়ালটা সাথে করে নিয়ে যাবে বলে জানায়। কেন? সে ওটা নিজের কোটের ভিতরে ঢুকিয়ে নিয়ে যেতে চায় না, তাই সে বাইরে গিয়ে দোকান থেকে একটা ঝুড়ি কিনে নিয়ে আসে বিড়ালটাকে নিয়ে যাবে বলে। আপনি দেখেছিলেন সে কিভাবে থানার চারপাশে চোখ বোলাচ্ছিল, সেই সাথে সিলিং এর দিকেও। আমি সেটা লক্ষ্য করি, তবে তার কারণ বুঝতে পারিনি। এখন বুঝেছি, কারণটা ছিল আলো। সেখানে সিলিং এ আলো লাগানো ছিল, তবে কোথাও কোনো ল্যাম্প ছিল না, ফলে বিড়ালটা কোনো পাগলামিও করবে না। তারপর আমি বিড়ালটাকে নিয়ে সোজা চলে যাই কেমিস্টের কাছে। বিড়ালটাকে ট্যাক্সিতে রেখে ওনার সাথে দেখা করতে যাই। আমি ওনাকে ভাঙা শিশিটা দেখাই এবং জিজ্ঞেস করি এর মধ্যে কি ছিল। উনি গন্ধ শুকেই বলে দেন ভ্যালেরিয়ান। আমি জিজ্ঞেস করি ভ্যালেরিয়ান কি জিনিস। উনি বলে এটা এক রকমের তেল, যেটা বাতাসের সংস্পর্শে আসলে খুব খারাপ রকমের একটা গন্ধ ছড়ায়। এটা দিয়ে মৃগী রোগ, ইনসমনিয়া বা নার্ভের সমস্যা ঠিক করা হয়। তথ্যটা আমার কাজে আসলো না, তাই আমি আন্দাজি প্রশ্ন করি এটা কি বিড়ালদের উপর কোনো প্রভাব ফেলে? কেমিস্ট আমার দিকে বড় বড় চোখ করে তাকালে, তারপর জানালে এটা ওদের পাগল বানানো ছাড়া আর কিছুই করে না। এইবার বিষয়টা পরিষ্কার হয় আমার কাছে। আমি তার থেকে এক শিশি সেই জিনিসটা কিনি, আর উনি আমায় এটা দেন। হানাউদ নিজের পকেট থেকে ভ্যালেরিয়ানের শিশিটা বের করে আনে। এখন আমার কাছে উত্তরটা রয়েছে, কিন্তু সবকিছু ঠিকমতো জুড়তে পারছিলাম না, যতক্ষণ না আজ রাতে বিড়ালটা ওই কাণ্ডটা ঘটালো। দাঁত খিচিয়ে ল্যাম্পটা উল্টে দেওয়া, তখন বুঝলাম সবটা, তবে অনেকটা দেরি হয়ে গেছিল। আসলে এটা ঘটেছিল, বিড়ালকে প্রশিক্ষণ দিয়েছিল ইনক। সে ল্যাম্পের গায়ে ভ্যালেরিয়ান ছিটিয়ে দেয়, যাতে বিড়ালটা তার গন্ধে পাগল হয়ে যাবে আর ল্যাম্পটা ফেলে দেবে নিচে। বেরোনোর আগে সে বিড়ালটাকে রেখে দেয় কোনো একটা পাতলা ব্যাগে, যেখান থেকে সে সহজে বেরোতে পারবে। তারপর সে ল্যাম্পটা জ্বালিয়ে তাতে ছিটিয়ে দেয় ভ্যালেরিয়ান এবং বেরিয়ে পড়ে সিনেমা দেখতে। বাড়ি ফাঁকা হতে বিড়ালটা থেকে যায় একা। এদিকে ভ্যালেরিয়ানের গন্ধ বাড়তে শুরু করে ঘরে। যথারীতি সেই গন্ধে আর থাকতে না পেরে বিড়ালটা বেরিয়ে আসে ব্যাগ থেকে এবং ল্যাম্পটা ফেলে আগুন লাগিয়ে দেয় বাড়িতে। আজ রাতে ল্যাম্পে কোনো ভ্যালেরিয়ান ছিটানো ছিল না, কিন্তু বিড়ালটা আগের রাতের ঘটনাটা মনে রেখেছিল, তাই জন্য সে সোজা ঝাঁপ দেয় তাতে। আমি একবার খোঁজ নিয়ে দেখবো প্যারিসের ইনকের বাড়িতে বিড়ালের কোনো অবশেষ ওরা পেয়েছিল কিনা, কিন্তু আমি নিশ্চিত ওখানেও এইভাবেই আগুন লাগানো হয়েছিল। মিস্টার মিডলটন, লোকটার দিকে ফিরে বলল হানাউদ, বিড়ালটা আপনার কাছে রেখে দিন, কোর্টে বিষয়টা প্রমাণ করতে কাজে লাগবে। আর ইনককে এক পয়সাও দেবেন না। শুনছিলে AEW মেসানের দ্য জিঞ্জার কিং। গল্পটি কেমন লাগলো নিচে কমেন্টে জানাতে পারে। ইন্সপেক্টর হানাউদের আরও গল্প যদি শুনতে চান তাহলে সেটাও জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই যদি এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ফিরে আসছি পরের সপ্তাহে একটি গায়ে কাঁটা তুলে দেওয়া গল্পকে সাথে নিয়ে। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।